ট্রাফিক নিয়ন্ত্রণ এমন একটি কাজ যাতে প্রচুর অদৃশ্য ভোগান্তি থাকে। বিশেষ করে সারাদিন সড়কে যারা কাজ করে তাদের দায়িত্ব চালক এবং যাত্রী সহ পথ চলতি মানুষের সুরক্ষা নিশ্চিত করা। আর এই কর্তব্য পালন করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয় একজন ট্রাফিক পুলিশ। গতকাল থেকে সামাজিক মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা একটা উদাহরণ বলে মনে করছেন অনেকেই। ট্রাফিক পুলিশকে কর্মক্ষেত্রে এমন অনেক হেনস্থার শিকার হতে হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা নিয়ম অমান্য করে, যারা আইন ভাঙে, তারাই এ ধরনের আস্ফালন দেখায়। কর্তব্যরত পুলিশের সাথে কেউ কি এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে কিনা, কি বলছে আইন? গত 2রা অক্টোবর আগরতলা শহরের রাজপথে একদল উচ্ছৃঙ্খল যুবক কর্তব্যরত ট্রাফিক পুলিশের সাথে যে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ, তা নিয়ে বিভিন্ন মহলে এই মুহূর্তে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। যদিও সর্বশেষ খবর পাওয়া অবধি পুলিশ দীপ দত্ত নামে একজন অভিযুক্তকে এডিনগর থেকে গ্রেপ্তার করেছে, কিন্তু ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বরাও ক্ষোভ উগরে দিচ্ছে। তাই প্রশ্ন হচ্ছে, এরা কারা যারা কর্তব্যরত পুলিশকে এই ধরনের ধমক চমক দিতে পারে? এরা কারা যারা রাজপথে প্রকাশ্যে কর্তব্যরত পুলিশকে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে পারে? কোথায় পায় এরা এত সাহস? কার হাত আছে এদের মাথার ওপর? কি বার্তা দিতে চাইছে এরা? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। যে কোনো অপরাধের অভিযুক্তদের ধরে মারধর করা থেকে শুরু করে আইন রক্ষাকারীদের সাথে এ ধরনের দুর্ব্যবহার এবং তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে। আইন হাতে নেবার প্রবণতা কি বাড়ছে দিন দিন সাধারণ মানুষের? এই বিষয় নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী শিশির চক্রবর্তী, এবং ভার্চুয়ালি আমাদের সাথে জুড়েছেন রাজ্যের প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকার। দুজনকেই স্বাগত। শিশিরবাবু, আপনাকেও স্বাগত। নমস্কার। এবং নন্দনবাবু, আপনাকেও স্বাগত। নন্দনবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি একদম। নন্দনবাবু, প্রথমে আপনার কাছে আসি। আগরতলা শহরের রাজপথে এ ধরনের আস্ফালন কিসের ইঙ্গিত বলে মনে করছেন? কিভাবে এত সাহস পাচ্ছে এরা? ধন্যবাদ আপনাকে, আমাকে এই আপনাদের আজকের এই শোতে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য। তো আগরতলাতে আজকে এই যে কয়দিন ধরে যে ভিডিওটা আমি দেখছি বা আমাকে পাঠিয়েছে অনেকে আমার হোয়াটসঅ্যাপে, তা থেকে আমি যেটা দেখতে, তাতে আমিও অবাক হয়ে যাচ্ছি যে এত সাহস কোথা থেকে পাচ্ছে। প্রকাশ্য রাস্তায় দিনের বেলায় একটা সরকারি কর্মচারী, তাও পুলিশ কর্মচারী, ওনাকে যেভাবে ভীষণ বাজে ভাষায় গালিগালাজ করছে এবং হুমকি দেওয়া হচ্ছে, তাতে আমার মনে হচ্ছে যে এটা আমরা কি বাংলাদেশে আছি নাকি ভারতে আছি। অর্থাৎ বাংলাদেশে কিন্তু কিছুদিন আগে সেরকম একটা ঘটনা হয়েছিল, যখন পুলিশ আপনি কাউকে মানছিল না এবং প্রকাশ্যে আক্রমণ করছিল, থানা আক্রমণ করছিল। তো সেরকমই যেন একটা সেরকম কিছু একটা গন্ধ পাচ্ছিলাম যে সেরকম কিছু একটা হচ্ছে। কি আসলে কি হচ্ছে যে আমাদের এই যে ভারতবর্ষে দীর্ঘদিন ধরে যে হাইপার ডেমোক্রেসি চলছে, আচ্ছা, এই অবাধ গণতন্ত্র, তাতে এক শ্রেণীর অশিক্ষিত, এক শ্রেণীর সমাজদ্রোহী, এক শ্রেণীর আইন শৃঙ্খলা ভঙ্গকারী লোক ধরেই নিয়েছে যে রাজনৈতিক ক্ষমতা যদি আমার সঙ্গে থাকে বা পেছনে যদি আমাকে রক্ষা করার লোক থাকে, তাহলে আমি যে কোনো ধরনের আইন ভঙ্গ করে আমি পার পেয়ে যাব, তাতে আমাকে পুলিশের কিচ্ছু করতে পারবে না। সেই রকম অনেকটা এই যে মাইন্ডসেট তৈরি হয়ে গেছে বিশেষ এক শ্রেণীর সমাজদ্রোহী এবং আইন ভঙ্গকারী লোকজনের মধ্যে, তারই বহিঃপ্রকাশ ওই দিনের রাস্তায় যে ট্রাফিক কনস্টেবল বা ট্রাফিক যে একজন সাব ইন্সপেক্টর ছিল, ওনাকে প্রকাশ্যে হেনস্থা করা, গালিগালাজ করা এবং ওদের শাসানো, সেটা দেখতে পাচ্ছি। আমরা বিগত অনেকদিন ধরে আমি আগরতলা বা অন্যান্য সারা ত্রিপুরায় অনেকটি পুলিশের অনেকটি শাখায় আমি চাকরি করেছি, কিন্তু এরকম ধরনের প্রকাশ্য দিনের বেলায় এভাবে হুমকি দেওয়া, গালিগালাজ করা, সেটা কিন্তু আমার কাছে অনেকটাই অদ্ভুত ঠেকেছে। কারণ এরকম ঘটনা কিন্তু আশা করা যায় না। কোথা থেকে এত সাহস
পায় যে একটা সরকারি কর্মচারী তো পুলিশ কর্মচারীকে প্রকাশ্যে ভাবে হুমকি দেওয়া, গালিগালাজ করা। তো সেটা আমার কাছে অদ্ভুত লেগেছে যে কোনো না কোনো একটা শক্তি মানে আশ্বাস পেয়ে বা পেছনে কোনো একটা শক্তি আমার দাঁড়াবে যে আমাকে পুলিশে আমার টিকিট নাগাল পাবে না, সেরকম একটা জিনিস মনে রেখে কিন্তু এই দুর্বৃত্তগুলো কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছে। একদম সেই ঘটনা আসবো আপনার কাছে আমি একদম আপনি যেটা বলছেন যে কোনো একটি আশ্বাস পেয়ে এই আস্ফালন, সেটা অবশ্যই একটা দুশ্চিন্তার বিষয়। কারণ যেটা আগরতলা শহরের রাজপথে 2 তারিখ হয়েছে, নেতাজি চৌমুহনী এলাকায় হয়েছে, তার কিছুদিন আগেও কিন্তু আমরা আরো একটা এরকম ধরনের ঘটনা, অনেকটা এরকম ধরনের ঘটনা আমরা দেখেছি। এবং সেই দিনই ভোরবেলায় যেটা মানে মাঝরাতের একটু পরে অন্ধকার থাকতেই মোহনপুরে এই ধরনের একটা নাকা পয়েন্টেও কিন্তু এই ধরনের একটা ঘটনা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই আস্ফালনগুলো যে হচ্ছে, পুলিশ এখন কি ধরনের ভূমিকা নেবে? এবং আপনি যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের যে পরিবেশটা আছে, সেই পরিবেশের একটা প্রতিচ্ছবি কি আমরা আমাদের রাজ্যেও দেখতে পাচ্ছি কিনা এই মুহূর্তে। চলুন, আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী রয়েছেন শিশির চক্রবর্তী। শিশির বাবু, আপনার কি মনে হয় এই বিষয়টাতে, এই ধরনের আস্ফালন কিভাবে দেখাতে পারে এরা? নমস্কার, আজকের ভ্যানগার্ডের এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। আজকের আপনার বক্তব্য থেকে, অর্থাৎ মুখবন্ধ যেটা বলেছেন, সেটা থেকে যে জিনিসটা দেখা যাচ্ছে যে পাবলিক অর্থাৎ সাধারণ মানুষ আইনকে তুলে নিচ্ছে তার নিজের হাতে, অর্থাৎ ললেসনেস। তো এই আইনকে কেন সাধারণ মানুষ তুলে নেবে বা কোন পরিস্থিতিতে তুলে নেয়? কারণ সাধারণ মানুষ বলতে আমরা বুঝি যে আইনের যখন শাসন থাকে, অর্থাৎ সাধারণত মানুষ পুলিশকে দেখলেই ভয়, একটা পুলিশ সম্পর্কে একটা ধারণা যে পুলিশ আইনের রক্ষক, সুতরাং পুলিশকে আমার মান্য করতে হবে, এটা সাধারণ ধারণা। কিন্তু তারপরে দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র যে ট্রাফিকিং এর ডিউটি করতে যাচ্ছে সেখানে আইন ভেঙে দিচ্ছে সেটা নয়, এমনকি দেখা যাচ্ছে যে আসামিকে ধরতে যাচ্ছে সেখানে পুলিশকে আটকাচ্ছে যে না, আসামিকে ধরে নিয়ে যেতে পারবেন না। দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায় একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনায় পুলিশ যাচ্ছে ইনভেস্টিগেশন করতে, পুলিশকে তদন্ত করতে দেওয়া যাচ্ছে না। দেখা গেছে এমনকি এনডিপিএস কেসে দেখা গেছে যে পুলিশ ড্রাগস মানে অ্যাকশনে গেছেন এবং সেখানে ড্রাগস উদ্ধার করতে যাচ্ছে, পুলিশকে প্রোটেক্ট করছে, এলাকার লোক এসে বাধা দিচ্ছে যে না, এখানে কোনো সার্চিং করা যাবে না। তো এই যে ললেসনেস, এটা কেন আসছে? এটা তখনই আসে কারণ আমরা, এটা আমাদের সাধারণ ধারণা বা আমরা দেখেছি, আমি আইনের সাথে যুক্ত থাকার ফলেই দেখছি বা সারা ভারতবর্ষে দেখা যাচ্ছে, পুলিশ যদি রাজনীতি থেকে মুক্ত হয়ে কাজ করে, অর্থাৎ নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করে, তখন মানুষের পুলিশের প্রতি আস্থাটা অনেক বেশি বেড়ে যায়। কিন্তু পুলিশ যখন নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করে না, কোনো না কোনো রাজনৈতিক দলের স্বার্থে কাজ করে, কিংবা যারা ক্ষমতায় রয়েছে পুলিশ তার সঙ্গে থাকে, তখন দেখা যায় যে পুলিশ তাদেরকে প্রোটেক্ট করার জন্য কাজ করছে। ওই সময়ে সাধারণ মানুষের মধ্যে একটা ললেসনেস এসে যায় যে আমারও অমুক দাদা পরিচিত আছে, আমাকে কিছু করলে আমি অমুক দাদার সাহায্য নেব, সুতরাং আমি পুলিশকে যেতে দেব না। এই যে সাহসটা ওইখান থেকে কিছুটা এসে যায় বলেই, এটা শুধুমাত্র আমি বলছি তাই নয়, এটা সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে বলেছে। এবং এইগুলো চিন্তা করেই একটা সময় সুপ্রিম কোর্ট বলেছে যে না, বিচার ব্যবস্থার অর্থাৎ ইনভেস্টিগেশন সেলটাকে সম্পূর্ণ আলাদা করতে হবে, সেটাকে যেন সরকারের নিয়ন্ত্রণে না থাকে, ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সেল হতে হবে। এই জন্য এমনকি আমাদের সিআরপিসিতে, তখন যখন সিআরপিসি ছিল, এখন বিএনএসএস এ আপনার এই প্রভিশনটা, বিএসএসএন-এ অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যেটা, সেটার মধ্যে সেই প্রভিশনগুলো রেখেছে যে ইনভেস্টিগেশন সেলটাকে আলাদা করার জন্য ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন বা এগুলোর মাধ্যমে ইনভেস্টিগেশনটাকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ রাজনৈতিক নেতাদের প্রত্যক্ষ মদতে যেন ইনভেস্টিগেশন সেল পুলিশকে এই না করতে পারে, রাজনৈতিক নেতারা যেন পরিচালিত না করতে পারে, প্রভাব না খাটাতে পারে। কিন্তু এটার আমরা সারা দেশেই যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যেখানে যে ক্ষমতায় রয়েছে সে কম বেশি প্রভাব বিস্তার করে, এবং আমাদের রাজ্যেও সেটার প্রভাব দেখা যাচ্ছে। ঠিক আছে, একই বিষয়টাতে, এই বিষয়টাতে যখনই পুলিশের সঙ্গে কোনো কথা ওঠে, পুলিশকে নিয়ে কোনো কথা ওঠে,
এইটাই আসে যে রাজনৈতিক একটা প্রভাবের জন্য পুলিশ কাজ করতে পারে না। নিরপেক্ষভাবে যদি পুলিশ কাজ করে তাহলে পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা আরো অনেক বেশি থাকবে। এবং এই বিষয়টাতেই নন্দনবাবু আগেও বলেছেন এই কথাগুলো আমাদের অনুষ্ঠানে। নন্দনবাবু, আজ আরো একবার আপনার কাছে সেই ব্যাপারটাই জানতে চাইবো, কারণ যে কথাটা আপনি বলেন যে পুলিশ কেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে না, এবং আপনি বলছিলেন যে আমাদের সংবিধানেই এটা শুরুতেই এই সমস্যাটা হয়ে গেছে যে পুলিশ এভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। তাহলে এই যে ললেসনেসটা বা এই যে জিনিসটা দেখা গেল, শুধু এটা নয়, এটা এখন ভাইরাল হয়েছে, ভিডিও রেকর্ড করা হয়েছে, খুব সুন্দরভাবে কথাগুলো খুব সুন্দরভাবে শোনা গেছে, তার জন্য মানুষের মধ্যে এত রিপার্কেশন এসছে। এরকম অনেক ধরনের ঘটনা ট্রাফিকের সঙ্গে হোক, পুলিশের সঙ্গে হোক, নাকাতে হোক, যেমনটা শিশিরবাবু বলছিলেন, তদন্ত করতে গিয়ে হোক, অ্যারেস্ট করতে গিয়ে হোক, অ্যারেস্ট করে নিয়ে আসলে থানাতে হোক, আউটপোস্টে হোক, এরকম প্রচুর ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তাহলে এগুলো কোথায় গিয়ে থামবে, কিভাবে থামবে? প্রথম কথা হলো, আমি বেশ কয়েকটা আপনাদের নিউজ ভ্যানগার্ডের প্রোগ্রামে বলেছিলাম যে আমাদের যে সংবিধান আছে সেখানে পাবলিক অর্ডার বা ল অ্যান্ড অর্ডারটা সেটা স্টেটের হাতে। তার ফলে এখানে যে স্টেট পুলিশ যারা আছে এরা রাজ্য সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাজ করে এবং এদের ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন অনেকটাই নির্ভর করে রাজ্য সরকারের সদিচ্ছার উপর। আপনি যখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, সেটা যে দলই থাকুক না কেন, তাতে গ্রাসরুট লেভেল থেকে বিভিন্ন ধরনের একটা পাওয়ার, একটা লবি গড়ে ওঠে। অর্থাৎ এরা তখন বিভিন্ন ছোট ছোট সংগঠন, তারপরে থেকে কত ব্লক সংগঠন থেকে জেলা সংগঠন হয়, রাজ্য সংগঠন, তো এভাবে এদের একটা ক্ষমতা বিস্তার করে এবং এরা তখন এই যে পুলিশ বা আদার যেসব সরকারি দপ্তরগুলো আছে সেগুলোকে ভাবে আমারই তো এই দপ্তরগুলো, এইগুলো তো আমার আন্ডারে কাজ করে। তো সেরকম একটা মানসিকতা এদের মধ্যে কাজ করে। এছাড়া কিছু রাজনৈতিক নেতারা আছে যারা নিজস্ব টাকার বলে বলিয়ান বা লোকজনের বলে বলিয়ান এবং বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে এরা বলিয়ান হয়ে যায়। এরাও পুলিশকে সেরকম একটা তখন আর তোয়াক্কা করে না। এর আগে যে আমার যে লামনা অ্যাডভোকেট উনি যেটা বলেছিলেন সেটাও ঠিক, যে পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে এবং পুলিশের যদি সব ক্ষেত্রে সমানভাবে স্ট্রিক্ট অ্যাকশন নেয়, তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটতো না। এইখানে যদি পুলিশ না হয়ে যদি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বা বর্ডার সিকিউরিটি ফোর্সের কোন লোক হতো, তাহলে হয়তো বা এভাবেই কথা বলতে পারতো না, সাহস করতো না। কারণ না হলে তারা ভাবতো যে হয়তো অ্যাকশন হয়ে যাবে। এরা ভাবে যে ট্রাফিক পুলিশ আমার বিরুদ্ধে কি অ্যাকশন নেবে, এরা তো স্টেট পুলিশ, ওরা আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না, আমার পিছনে দাদা আছে, ইয়ে আছে। তো এইভাবে একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে, সেটা খুব খারাপ। আমাদের এই সমাজে এই যে মাইন্ডসেটটা, সেটা শুধু শহরে নয়, সেটা গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে। যে পুলিশকে পাত্তা না দেওয়া, কোন সরকারি কর্মচারীকে পাত্তা না দেওয়া, সরকারি কর্মচারীকে ধমকিয়ে কাজ আদায় করার চেষ্টা করা, অন্যায় কাজ করতে বাধ্য করা, এবং বিভিন্ন ভাবে এই যে সরকারি যে মেশিনারি গুলো আছে সেগুলো প্রত্যেকটা স্টেটেই, সেখানে একটা যে কোনো রাজনৈতিক ভাবে হোক বা অন্যভাবে হোক, এক শ্রেণীর লোকেরা এখন আর সেই সরকারি প্রশাসনকে আর সেই পাত্তা দিতে চায় না। নন্দনবাবু, ঘটনা হয়েছে নেতাজি চৌমুহনীতে। আমরা যদি স্পেসিফিক এই ঘটনাটার দিকে একটু দেখি, নেতাজি চৌমুহনীতে ঘটনা হয়েছে এবং শুধু একটা কথার বাকবিতণ্ডা হয়েছে, একটা আদান প্রদান হয়েছে এমন নয়, অনেকক্ষণ ধরে এই ঘটনা চলছিল এবং সেখান থেকে ঢিলছড়া দূরত্বে পশ্চিম থানা। তাহলে এই দুজন পুলিশের, যে সাব ইন্সপেক্টর হোক বা কনস্টেবল হোক, যারা ছিলেন তাদের হাতে মোবাইল ফোন রয়েছে আজকাল, সেখানে প্রচুর সাধারণ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলেন বা দেখছিলেন, হতভম্ব হয়ে গেছিলেন অনেকেই, আমরা দেখতে পাচ্ছিলাম। কিছু প্রবীণ নাগরিক হতভম্ব হয়ে গেছিলেন যে কি হচ্ছে, বারবার তেড়ে যাচ্ছে ট্রাফিক পুলিশকে মারার জন্য, অশ্রাব্য গালাগাল তো সঙ্গে রয়েছে প্রকাশ্যে রাস্তায়, প্রকাশ্যে রাজপথে। তাহলে এখান থেকে ওয়েস্ট পুলিশ থানা ঢিলছড়া দূরত্বে, তাহলে পুলিশ কি তাহলে এখান থেকে পারতো না তাদের প্রোটেকশনে এগিয়ে যেতে বা এই ঘটনাটাতে সঙ্গে সঙ্গে যেতে? তাহলে এরাই যদি না পায়, এরাই যদি সাপোর্ট না পায়, প্রোটেকশন না পায়, তাহলে এখানে একটা বড়সড় ঘটনা হতে পারতো। তাহলে সাধারণ মানুষ কি করে পাবে? সেটা একটা বিরাট গাফিলতি আছে। কাছেই আপনি যেটা একদম ঠিক বলেছেন যে ওখান থেকে পশ্চিম থানার দূরত্ব বেশি নয়, আর পশ্চিম থানাতে সবসময় একটা রিজার্ভ ফোর্স থাকে। দুজন ট্রাফিক কর্মীকে এভাবে
বেশ কিছুক্ষণ সময় ধরে হেনস্থা করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, ওদের মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা করা হয়েছে, সেটা এদের হাতে আছে। আসলে কি টোটাল যে একটা কোঅর্ডিনেশন, সেটারও একটা অভাব আছে। পুলিশ ফোর্সের মধ্যে অনেকগুলো ভাগ আছে। আমি যেটা বলছি সেটা যদি কেউ তাতে অসন্তুষ্ট হয় তাতে আমার কিছু করার নেই। সেটা বিভিন্ন লেভেলে একটা কোঅর্ডিনেশনের অভাব আছে, সমন্বয়ের অভাব আছে। এবং একটা পুলিশ ফোর্স সেই হিসেব করে যে এগিয়ে যাওয়া, সেটা কিন্তু অনেকটাই অভাব দেখা যাচ্ছে সেটার মধ্যে। না হলে এত কাছাকাছি দুজন লোককে, পুলিশের লোককেই এইভাবে অনেকক্ষণ ধরেই গালিগালাজ করা হচ্ছে, তাতে আদার যেসব পুলিশ কর্মচারী আছে এরা কি খবর পায়নি, বা খবর পেয়ে দ্রুত কেন এখানে ছুটে আসেনি, কেন এদের পাল্টা এদের গ্রেপ্তার করেনি? আর একটা কথা হলো, এই যে মানুষজনের কথা যেটা বলছেন, আশপাশে প্রচুর লোকের ভিড় হয়েছিল, আমাদের এইটা আর একটা বড় আমাদের একটা অপরাধ যে আপনি রাস্তাতে দেখবেন কাউকে যদি কোনোভাবে কেউ টর্চার করে বা কোনো একটা গুন্ডার দল বা কোনো মাফিয়ার দল যদি কাউকে মারধর করে, সেটা পূজা চালার জন্য হোক বা সেটা অন্য কোনো কারণে হোক, দেখবেন খুব কম লোকে এগিয়ে আসছে এটা প্রতিবাদ করছে। সবাই যার যার নিজের সম্মান বজায় রেখে বাড়িতে চলে যাচ্ছে, কেউ কিন্তু এটা প্রতিবাদ করছে না। তার ফলে এই শ্রেণীর লোকগুলো দুর্বিনীত হয়ে এবং এটা মানে ভীষণ ভাবে এরা প্রভাবশালী হয়ে যাচ্ছে আমাদের সমাজে, যে দু একজন লোক সারা পাড়া কন্ট্রোল করছে, দু একজন লোক সারা এলাকা কন্ট্রোল করছে। এদের দমন করার জন্য বা এদের বিরুদ্ধে আইনগত মানে অ্যাকশন নেওয়ার জন্য পুলিশ ফোর্সের যেরকম ধরনের প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা, পুলিশ ফোর্স কিন্তু সেরকম প্রোঅ্যাক্টিভ নয়। বিভিন্ন জায়গাতে চাঁদা নিয়ে জুলুমবাজি হচ্ছে। না, সেখানে তো প্রশ্ন একই জায়গাতে এসে ঠেকছে নন্দনবাবু, যে আলটিমেটলি সাধারণ মানুষ যারা নিরিবিলি মানুষ, যারা নিজের জীবনযাপন নিয়ে ব্যস্ত, সেসব মানুষ যখন এখানে কাউর জন্য প্রতিবাদ করতে যাবে, তাহলে তাকে প্রোটেকশন দেবার দায়িত্ব কার? পুলিশের। পুলিশ কাকে প্রোটেকশন দেবে পুলিশ দিতে পারবে কি? পুলিশ আজকের তারিখে সেই সাধারণ মানুষকে যদি সেখানে কেউ যদি ওই ছেলেগুলোকে, ওই উশৃঙ্খল যুবকদের বাধা দিতে যেতেন, পুলিশ কি পারতেন তাদেরকে প্রোটেকশন দিতে? না, উল্টো তাদেরই হেনস্থা হতে হতো। তাহলে কি করবে মানুষ, সাধারণ মানুষই বা কি করবে? আর ঠিক, কিন্তু একটা কথা বলছি যে পুলিশের একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে সেই বামফ্রন্টের আমল থেকে পুলিশের। কারণ এর আগে অনেকগুলো ঘটনা হয়েছিল, যদিও বা এটা রাজনীতির কথা হয়ে যায়, সে বামফ্রন্টের আমল থেকে আস্তে 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 পুলিশকে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। এবং তৎকালীন সময়ের একজন প্রভাবশালী মন্ত্রী বলেছিলেন যে পুলিশকে আমরা বোতলের ভিতর ঢুকিয়ে রেখেছি। পুলিশকে বলা হয়েছে রাস্তাতে ওভারলোড নেবে, তুমি কিছু বলতে পারবে না। দেশি মদকে ওরা বলতো কুটির শিল্প, এটা করে পুলিশকে আস্তে আস্তে এমন একটা মাইন্ডসেট তৈরি করেছে যে পুলিশ এখন কাউকে ধরতেই ভয় পায়। পুলিশ এখন যদি পুলিশের উপর অ্যাটাক করে তাহলেও ভয় পায় যে আমি যদি এদের অ্যারেস্ট করি বা আমি যদি এদের বিরুদ্ধে অ্যাকশন নিই, তাহলে হয়তো এদের রাজনৈতিক প্রভাবে আমাকে এখান থেকে বদলি করে নর্থ ডিস্ট্রিক্টে বা ধলাই ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেবে। আমার সুখের সংসার পেশাকে চুপ করে থাকি, কোনো অ্যাকশন না নিই, সেরকম একটা মাইন্ডসেট ম্যাক্সিমাম পুলিশ অফিসারের মধ্যে হয়ে গেছে। এই যে গুন্ডাদের বিরুদ্ধে বা সমাজবিরোধীদের বিরুদ্ধে ভয়ঙ্কর ভাবে লড়াই করার যে একটা মানসিক শক্তি, সেটা কিন্তু অনেক পুলিশে হারিয়ে ফেলেছে। কিন্তু তো সেটার জন্য হয়তো এইসব ঘটনাগুলো হচ্ছে, নাহলে এত সাহস কোথা থেকে পায়? আমরা যখন চাকরি করেছি আমরা কিন্তু এটা আপনি খোঁজ নিয়ে দেখুন, আমরা কিন্তু এগুলো কখনো টলারেট করিনি, এবং সেই জন্য আমাদের হয়তো অনেক দুর্ভোগ সইতে হয়েছে এইসব লোকজনের বিরুদ্ধে অ্যাকশন নিতে। তাতে আমরা একটা মানসিক শান্তি পেতাম। কিন্তু এখন পুলিশের মধ্যে অনেকটাই নিষ্ক্রিয় একটা ভাব এসে গেছে, যে যাই বলুক আমি দিনের শেষে বাড়িতে গেলে আমার ভালো, আমার কারোর সঙ্গে লাগার দরকার নেই। কারণ পুলিশও তো প্রোটেকশন পাবে না। এই পুলিশের যদি একটা অ্যারেস্ট করতে গিয়ে যদি থানা ঘেরাও হয়, মাঠ নদলে বড় ধরনের আইন শৃঙ্খলার অবনতি হয়, ওই অ্যারেস্টটা সেটা হয়তো মানে ভ্যালিড রিজনে অ্যারেস্টটা হয়েছে, তারপরে যদি থানা ঘেরাও হয়, সিনিয়র অফিসাররা অনেক সময় বলে তোমাকে কে বলেছিল এগুলো করতে, এগুলো তুমি একদম কোনো মতেই করতে পারো না, ঠিক মতো সিচুয়েশন কন্ট্রোল করতে পারো না, হ্যান্ডেল করতে পারো না, বলে ওর একটা মানে বাজে একটা ওর এসিয়া করে দেবে বা করে দেবে। সেই ভয়ে কিন্তু অনেক সময় পুলিশ চুপ করে থাকে। ঠিক, কে বাঁচাবে এই সিস্টেমকে এখন? আশিস বাবু, এখানে আপনি শুনলেন নন্দনবাবু কি বলছিলেন, পুলিশের কোথায় কোথায় বাধা সেই জায়গাটা আপনি বুঝতে পারছেন। তাহলে এখন এই সমস্যার সমাধান কি করে হবে? পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে কিছু করতে পারছে না, পুলিশ দেখেও তাহলে কিছু করতে পারছে না, পুলিশের হাত আটকানো, পুলিশকে না হলে বদলির শিকার হতে হবে বা অন্য কোনো মানে প্রভাবের শিকার হতে হবে। তাহলে সাধারণ মানুষ এই ধরনের আস্ফালন বাড়বে।
নিশ্চয় না। দেখুন, সাধারণ মানুষ শান্তিপ্রিয় মানুষ, সাধারণ মানুষের কখনোই আস্ফলন বাড়তে পারে না, কিন্তু দুই একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে থাকে। এই দুই একটি ব্যতিক্রমী ঘটনা নিয়ে আমাদের বলার। তো ব্যতিক্রমী ঘটনাগুলো, আইন দেখুন এই জায়গাতে যথেষ্ট শক্তিশালী। আইন বলেছে যে এরকম কেউ যদি কোনো পাবলিক ডিউটিতে থাকে এবং তাকে যদি কোনো রকম ম্যানহ্যান্ডেল, অ্যাসাল্ট বা গ্রিভিয়াস হার্ট এনি কাইন্ড অফ তাকে ডেটার যদি করে, অর্থাৎ তার পাবলিক ডিউটি ডিসচার্জের ক্ষেত্রে যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে আইনে শাস্তির বিধান রয়েছে। মানে আলাদা একটা প্রভিশন আইনে রয়েছে। আদার ক্রিমিনাল সেকশন তো রয়েছে। সে যদি কাউকে গ্রিভিয়াস হার্ট করে, তার জন্য যেমন ধরুন আগে ছিল 326, এখন এটা ভারতীয় দ্যাট ইজ ন্যায় সংহিতাতে এসে অন্য ধারায় যে প্রভিশনগুলো রেখেছে সেই অনুযায়ী তার শাস্তি হবে। এছাড়া আগে যেটা 353 ছিল, সেটা ভারতীয় ন্যায় সংহিতাতে সেখানে এখন 132 ধারা, এবং আগে যেটা 332 এবং 333 ছিল আইপিসির, সেক্ষেত্রে 121। 132 ধারায় আপনার এই যে ঘটনাটা হলো, এই ধরনের ঘটনা আইনের আয়তে মানে এদের কি ধরনের শাস্তি হতে পারে? হ্যাঁ, এই ধরনের ঘটনা, যেমন ধরুন এই যে ঘটনাটা ঘটেছে, যেটাতে ওনারা হুমকি দিয়েছেন অ্যাসাল্টের জন্য বা বাধা দিয়েছেন, সেইখানে তার 2 বছর পর্যন্ত জেল হতে পারে, ফাইন হতে পারে, কিন্তু প্রোভাইডেড সাবজেক্ট টু প্রুভ। এবং সেইখানে পুলিশকে সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে, তাদেরকে ডিটেইন করে তাদের এগেইনস্টে ইনভেস্টিগেশন করে এই করা যেতে পারে, ঘটনা যেটা চার্জশিট দেওয়া যেতে পারে। তো এখন প্রশ্নটা হচ্ছে আপনাদের যেটা আলোচনা, আইন তো শক্তিশালী। হ্যাঁ, নন্দনবাবু বলুন। যোগ করা হয়েছে যে ওই প্রিভেনশন অফ এসটিএসসি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট, একদম। তো এসটিএসসি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট সেটা হয়তো নন বেলেবল, কারণ ওখানে বেল পাওয়ার কোনো প্রভিশন নেই বা অ্যান্টিসিপেটরি বেল পাওয়ার কোনো প্রভিশন নেই। আচ্ছা, তো সেই আইনটাকে হয়তো ওদের ধরলে ওরা হয়তো জামিন পাবে না, কিন্তু বাকি যেটা রিটার্নিং পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জিং হিজ ডিউটিস বা যেটা আছে যে ক্রিমিনাল ইন্টিমিডেশন, যে অপরাধমূলক ভয়ভীতি দেখানো, কোন সরকারি কর্মচারীকে কোনো কিছু করতে বাধ্য করা, সেগুলোতে কিন্তু একটা স্ট্রিক্ট একটা গ্রেভ একটা কোনো পানিশমেন্টের ব্যবস্থা নেই, কিন্তু হয়তো এখানে হয়তো জামিন পেয়ে যাবে, কিন্তু এই আইনটা জামিনটা পাবে না। আমার কথাটা সেটা নয়। আইনে তো বিএনএস, বিএনএসএস বা বিএসএ তে নতুন ভাবে তৈরি করা হয়েছে, সেখানে অনেক ধরনের আইন তৈরি করা হয়েছে, কিন্তু আইনগুলো গ্রাউন্ডে যে ইমপ্লিমেন্ট করা হবে সেটা তো করবে ল এনফোর্সিং এজেন্সি। ল এনফোর্সিং এজেন্সি যদি নিজেরাই যদি আনপ্রোটেক্টেড থাকে, ওদের যদি নিজেদেরই একটা ভয় থাকে, একটা ফিয়ার সাইকোসিস থাকে যে আমাকে রাত্রিবেলা বাড়ি ঘরে অ্যাটাক করলে আমি কি পারবো এই সমাজদ্রোহীদের সঙ্গে লড়াই করতে? এক্স্যাক্টলি সেই ঘটনাটাই, এক্স্যাক্টলি নন্দনবাবু, সেই ঘটনাটাই কিন্তু মোহনপুর হয়েছে। মোহনপুরে কিন্তু একদম নাকা পয়েন্টে এক্স্যাক্টলি সেই ঘটনাটাই হয়েছে। ওনাকে ধমকি দেওয়া হয়েছে, তোকে দেখে নেওয়া হবে। এবং যেটা আপনি যেটা বলছিলেন যে পুলিশ সেখানে কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে নিজে। পুলিশের সবসময় একটা আনপ্রোটেক্টেড, এবং যখন দেখবেন যে বিভিন্ন ধরনের দাগি আসামিদের সঙ্গে যখন পুলিশ হ্যান্ডেল করে, কেস ইনভেস্টিগেশন করে, অ্যারেস্ট করে, তখন কিন্তু একটা অজান্তে একটা শত্রু সৃষ্টি হয়ে যায় পুলিশের। আজকে পুলিশেরা বিভিন্ন কয়জনের সরকারি কোয়ার্টার পাচ্ছে, যারা সরকারি কোয়ার্টারে থাকে তারা হয়তো কিছুটা নিরাপদে থাকে, কিন্তু যারা বাড়ি ঘরে থাকে, এদের যদি বাড়ি ঘরে অ্যাটাক করে, সে অ্যাটাক করার পরে হয়তো পরবর্তী সময়ে ও কি রকম ধরনের পুলিশ প্রোটেকশন পাবে, অর্থাৎ পুলিশের লোকেরা ওকে কিরকম ধরনের প্রোটেকশন দেবে বা কিরকম মন প্রাণ দিয়ে ওকে হেল্প করবে, ওকে যারা অ্যাটাক করেছিল তাদের কিভাবে অ্যারেস্ট করবে, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ এই পুলিশের লোকেরাই অনেক সময় দেখা যায় বিচার পায় না ঠিক মতো। ওদের যখন কোনো ধরনের অ্যাসল্ট করে বা ওদের উপর কোনো আক্রমণ হয়, তাহলে কিন্তু সেটা সঠিকভাবে অনেক সময় দেখা যায় ঠিকমতো অ্যাকশন হয় না। সেটা আমাদের একটা দুর্বলতা। রাজনীতি সব জায়গায় চেয়ে গেছে। রাজনীতির কারণে অনেক সময় দেখা যায় যে সবাই এক এক ধরনের রোল প্লে করে, যে ওনার সঙ্গে ওই দল নেই, ওনার সঙ্গে এই দল আছে, ওকে হেল্প করা যাবে না, সে পুলিশের লোকই যাই হোক না কেন সহ্য করতে হবে। তো সেটা একটা সমাজে যেটা একটা পলিটিক্যাল সুপারস্ট্রাকচার, সেখানে আমরা বাস করি, সেখানে আমরা কেউ নিরাপদ নয়। যতক্ষণ না আমরা সচেতন হচ্ছি
যতক্ষণ ধরে না আমি আমার নিজের অধিকার লড়াইয়ের জন্য দাবি সক্রিয়ভাবে আমি প্রতিবাদ করছি, ততক্ষণ ধরে হয়তো কিছু একটা হবে না, সেটা এখন যে সেটা হবে না। আসি আপনার কাছে আবার। শিশিরবাবু, 2 তারিখ ঘটনা হয়েছে, প্রকাশ্যে হয়েছে ঘটনা, দিবালোকে হয়েছে। 4 তারিখ পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে, 5 তারিখ গ্রেপ্তার হয়েছে, এবং প্রশ্ন হচ্ছে যারা একজনকে গ্রেপ্তার করেছে সেখানে ঘটনায় অনেকেই ছিল, একের অধিক ছিল, তাহলে এরা শহরে আছে, আগরতলা শহরে বা ত্রিপুরা রাজ্যে আছে, পুলিশ আদৌ কি পারছে না এদেরকে গ্রেপ্তার করতে? বা কি মনে হচ্ছে, মানে গ্রেপ্তার করতে পারছে না নাকি গ্রেপ্তার করা হয়নি, হচ্ছে না? দেখুন, একটা ঘটনা ঘটলে তা তদন্ত করবে পুলিশ, গ্রেপ্তার করার দায়িত্ব পুলিশের। এখন কেন গ্রেপ্তার করতে পারছে না? একটা ঘটনা, যে ঘটনাটা প্রকাশ্য দিবালোকে হয়েছে, তার ভিডিও ক্লিপিংস আছে, সমস্ত থানাগুলিতে সেটা পাঠিয়ে কারা আছে তার সমস্ত কিছুই এভিডেন্স কালেক্ট করতে পারে। যদি পুলিশের সদিচ্ছা থাকে পুলিশ সবটাই করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই সদিচ্ছাটা অনেক সময় প্রোটেক্টেড হয় বিভিন্নভাবে। আমরা বিভিন্ন সময় দেখেছি, আমি কোনো পার্টিকুলার ব্যক্তির নাম বলছি না, কোনো একজন ব্যক্তিকে অ্যারেস্ট করে আনা হলো থানায়, কোনো একজন রাজনৈতিক নেতা এসে বলছেন না ওকে থানায় রাখা যাবে না, ওকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, এই যে রাজনৈতিক প্রভাব, অর্থাৎ অপরাধের ক্ষেত্রে, অপরাধীদের মুক্ত করার ক্ষেত্রে বিভিন্ন সময় দেখা গেছে, শুধু আমাদের রাজ্যে, বিভিন্ন রাজ্যেও দেখা গেছে, আমাদের রাজ্য দেখা গেছে, বর্তমান সময়েও দেখা যাচ্ছে। এবং যখন কোনো রাজনৈতিক ব্যক্তি এসে এই প্রভাবটা খাটাচ্ছে, তার বিরুদ্ধে যে প্রশাসনিক অ্যাকশন নেওয়া, যে না তুমি এটা ঠিক করোনি, এইটা করে তুমি উল্টো অপরাধ করেছো, তোমারও শাস্তি হওয়া উচিত, এই ধরনের অ্যাকশন যদি নিতে পারতো প্রশাসন, তবে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে বাধ্য করতে পারত, জনগণের কাছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারত। জনগণের কাছে আইনের শাসন প্রতিষ্ঠা না করতে পারার একটা বড় কারণ হচ্ছে এই জায়গাটাই। ঠিক আজকে নন্দনবাবু বলছেন পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছেন না, কেননা পুলিশ ভাবছে যে আমার নিরাপত্তাটা কোথায়। তাহলে পুলিশ যদি ভাবে তার নিরাপত্তা কোথায়, তাহলে আমি যখন ঘরে ফিরছি, আমি যখন পথে বেরোচ্ছি, অর্থাৎ বাড়ির বাইরে যখন থাকছি, তখন আমার নিরাপত্তাটা কোথায়? আমার নিরাপত্তাটা তো পুলিশের হাতে। আমি জানি ছোটবেলা থেকে যে পুলিশ জেগে আছে বলেই আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছি। আর সেখানে নন্দনবাবু বলছেন যে না, পুলিশ নিশ্চিন্তে থাকতে পাচ্ছেন না, পুলিশ জেগে থাকতে পাচ্ছেন না এই কারণে যে তার সে কোনো না কোনো ভাবে প্রভাবিত, তার নিরাপত্তা পুলিশ ভুগছে। তাহলে বুঝুন এবার আইনের শাসন কোন জায়গায় আছে। ঠিক নন্দনবাবু, এখানে একটা ইন্টারাপশন করছি আমি। হ্যাঁ, বলুন বলুন। পাঞ্জাব এন্ড হরিয়ানা হাইকোর্ট যে কোনো একটা জজের সিকিউরিটির ব্যাপারে ওখানে বলেছিল যে পাঞ্জাব পুলিশকে দেওয়া যাবে না। আচ্ছা, সেখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বা অন্য কোনো ফোর্সকে দিতে হবে যারা পাঞ্জাবের নয়, অর্থাৎ পাঞ্জাব পুলিশকে দেওয়া যাবে না। আচ্ছা, পাঞ্জাব পুলিশকে বিশ্বাস করা যাচ্ছে না। হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ এই রায়টা দিয়েছে, ওর পিছনে সঙ্গত একটা কারণ আছে। কারণ যেখানে স্টেট পলিটিক্স জড়িত থাকে সেখানে একটা সিকিউরিটি পার্সোনাল দ্বারা তারাও ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি প্রভাবিত হয় স্টেট পলিটিক্সে। কারণ ওর চাকরি, বেতন, ট্রান্সফার, পোস্টিং সবকিছু কিন্তু ওই স্টেটের উপর ডিপেন্ড করে। এখন যদি আপনি এমন একটা কাজ করি যে আমার বিরুদ্ধে স্টেটের এগেইনস্টে আমি গেলাম, তারপরে আমার সিকিউরিটি দেওয়ার প্রশ্ন হলো, এখন যে সিকিউরিটিটা দেবে, মানে সিকিউরিটি পার্সোনাল যাদের দেবে, এরা কিন্তু স্টেটের আন্ডারে কাজ করে, আর আমি কাজ করলাম স্টেটের এগেইনস্টে, তাহলে এই সিকিউরিটিটা সাসপিসিয়াস হতেই পারে। অর্থাৎ আমার মনে হতে পারে যে এই যে সিকিউরিটি পার্সোনাল যাদের দিয়েছে এরা আমার কথা শুনবে নাকি স্টেট গভর্নমেন্টের কথা শুনবে। তো আমার নিরাপত্তাটা নিয়ে আমি নিজেই শঙ্কিত থাকবো এরা আমাকে সিকিউরিটি দিতে পারবে কিনা। সেই জন্য কোর্ট থেকে বলেছে যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বা অন্য কাউকে দিয়ে ওই জজের সিকিউরিটির ব্যবস্থা করতে। তো সেটাতে আপনি বুঝবেন আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলেছি যে স্টেট পুলিশের নানাভাবে এরা প্রভাবিত। না নন্দনবাবু, আমার এখানে একটা প্রশ্ন আসে যে আজকে যে ঘটনাটা হয়েছে, একজন সাব ইন্সপেক্টর হোক বা একজন কনস্টেবলের সঙ্গে হয়েছে রাস্তায়, তাও ট্রাফিক পুলিশের, যাদের হাতে অস্ত্র থাকে না তাদের সঙ্গে হয়েছে। এখন যদি পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যদি এই ঘটনাটা রাস্তায় এভাবে প্রকাশ্য দিবালোকে হতো, তাহলে কি এখন অবধি যা গ্রেপ্তার হয়েছে বা পুলিশি তদন্ত হয়েছে একই রকম থাকতো কিনা, আপনার কি মনে হয়? একটা কথা হলো, পুলিশের কোন সিনিয়র অফিসার গেলে ওনার সঙ্গে ধরুন আরো 3-4 জন লোক থাকতো। এখানে ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল আর একজন সাব ইন্সপেক্টর অলমোস্ট আনআর্মড, অর্থাৎ ওদের সঙ্গে কোনো অস্ত্র ছিল না।
সেটা একটা বড় কারণ। ওই যে লুম্পেন গুলো যে ওদের গালিগালাজ করেছিল, যা কিছু করেছিল, একটা হলো ওদের লোকবল মাত্র 2 জন, সেটা একটা বড় কারণ। যদি এখানে আরো 3-4 জন আরো পুলিশ থাকতো তাহলে কিন্তু এই ঘটনা হতো না, কিন্তু তাহলে কিন্তু এটা হতোই না। 2 নম্বর হলো সিনিয়র অফিসার যখন যেত, তখন সিনিয়র অফিসারদের সম্বন্ধে কিন্তু ওই যে সমাজদ্রোহীরা বা এরা কিন্তু সিনিয়র অফিসারদের ছিলেন যে এ সিনিয়র অফিসার, এর সঙ্গে লাগালাগি করলে আমাদের পরিণতি খারাপ হয়ে যাবে, সেটা বুঝেই কিন্তু এই কাজটা করে। এবং আপনি দেখবেন যে খুব কমে এরকম ইনসিডেন্ট হয়েছে যেখানে সিনিয়র অফিসারদের এভাবে রাস্তায় অপমান করা হয়েছে। সেটা অপমান করা হয় কখন? যখন একটা মাস মুভমেন্ট হয়, অর্থাৎ বড় ধরনের তাহলে প্রসেশন তাহলে এখানেও কি বৈষম্যতা আছে নন্দনবাবু? এখানেও তাহলে বৈষম্যতা আছে, সেটা আমরা স্বীকার করে নিচ্ছি তাহলে, যে এখানে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে করা হতো তাহলে সেটা অ্যাকশন হয়ে যেত। যেহেতু জুনিয়র লেভেলদের করা হচ্ছে বা নিচু স্তরের কর্মীদের করা হয়েছে, সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তো এমন কোনো মাথা ব্যথা নেই, সবাই গা বাঁচিয়ে চলছেন। না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথেষ্ট এটাকে গুরুত্ব দিয়ে দিচ্ছে। এবং আপনি দেখুন মামলাটা রেজিস্ট্রি হয়েছে, এফআইআর রেজিস্ট্রি হয়েছে, একজন গ্রেফতার হয়েছে, 3 দিনে একজন গ্রেফতার হয়েছে। ফার্দার ইনভেস্টিগেশন চলবে, যেটা পুলিশে করছে সেটা করেছে। কারণ এই যে ভিডিওটা যেটা আমরা দেখলাম, সেটা কিন্তু পুলিশের সর্বস্তরে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে আমি ফেসবুকে দেখলাম অনেক সিনিয়র অফিসাররা সেটা নিয়ে ওদের মতামত দিয়েছে যে এক্সাম্পলারি একটা পানিশমেন্ট দেওয়া দরকার। আর এখানে যদি অ্যাকশন না হয় তাহলে কিন্তু এরকম ধরনের ঘটনা আরো অনেকগুলো ঘটতে থাকবে। কিন্তু আমরা সবাই আশা করছি অন্তত এই ঘটনা যাতে অ্যারেস্ট হয় এবং এদের যাতে কড়া এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যাতে নেওয়া হয়। একদম একদম। শুধু যেই ঘটনাটা ভিডিও ভাইরাল হয়েছে, এবং আমরা বারবার বলছি যে ভিডিওটা খুব সুন্দর করে যে বা যিনি ভিডিও রেকর্ড করেছেন খুব সুন্দরভাবে সাউন্ড সহ প্রকাশ্য দিবালোকে এবং প্রত্যেকটা অঙ্গভঙ্গি দেখা গেছে বলে এই ধরনের কিন্তু একটা প্রতিক্রিয়া মানুষের মধ্যে জন্ম নিয়েছে। এরকম অনেক ধরনের ভিডিও মাঝে মধ্যে আসে যেগুলো হয়তো সাউন্ড শোনা যায় না বা বোঝা যায় না কি হয়েছে ঠিক ঘটনাটা, তার জন্য আমরা এড়িয়ে যাই। কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু প্রায়শই হচ্ছে। যেমনটা শিশিরবাবু বলছিলেন যে গ্রেপ্তার করতে গেলে হচ্ছে, গ্রেপ্তার করে নিয়ে আসলে, অভিযুক্ত থেকে গ্রেপ্তার করে নিয়ে আসলে হচ্ছে, বা অনেক সময় তদন্ত করতে গেলে হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, শিশিরবাবু এই যে ঘটনাটা ঠিক উৎসবের মুখে এই ধরনের একটা ঘটনা হলো, এবং যেহেতু নিচু স্তরের কর্মীদের সঙ্গে হয়েছে, একজন গ্রেপ্তার হলো 3 দিনে, এখনো সেরকম ভাবে কোনো অ্যাকশনে আসেনি পুলিশ, তাহলে এই ঘটনা পুলিশের মনোবলকে কতটা আঘাত করবে, ঠিক ট্রাফিক পুলিশকে বিশেষ করে এই উৎসবের মুখে, যারা একটা বিরাট বড় ভূমিকা নেয় আগরতলা শহরে এবং বিভিন্ন শহরগুলোতে, রাজ্যের বিভিন্ন শহরগুলোতে এই উৎসবের মুখে ট্রাফিক পুলিশ একটা বিরাট বড় ভূমিকা নেয়, তাদের মনোবল কতটা আঘাত করবে? দেখুন, নন্দনবাবুর কথা থেকে যেটা স্পষ্ট যে যদি একজন সিনিয়র পুলিশ অফিসার হন, সেই কেসের ক্ষেত্রে যারা অ্যান্টি সোশ্যাল অর্থাৎ সমাজের যারা উচ্ছৃঙ্খল অংশের মানুষ, তারা আগে থাকতেই জানেন যে কে সিনিয়র অফিসার, কে জুনিয়র অফিসার, বা কে সাধারণ পুলিশ, কে সিনিয়র। সুতরাং সিনিয়র অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, করলে তার গুরুতর শাস্তি হবে। তার মানে এই যে মাইন্ড সেট আপটা, এটা কারা তৈরি করেছে? পুলিশই তৈরি করেছে। পুলিশের সিনিয়র অফিসারদের ক্ষেত্রে গুরুত্ব বেশি দিয়ে দেখা হয়, জুনিয়রদের ক্ষেত্রে বা যারা পুলিশ কর্মী, সাধারণ পুলিশ কর্মী, তাদের ঘটনাকে দেখা হয় না সেইভাবে। এই মাইন্ডসেট আপটা থেকে পুলিশকে অবশ্যই, আজকে নন্দনবাবুর কথা বা এই ধরনের ঘটনায় যদি আপনারা দোষীদের দ্রুত গ্রেপ্তার না করতে পারে, শাস্তির ব্যবস্থা না করতে পারে, তাহলে তো মনোবলে আঘাত পাবেই। সাধারণ পুলিশরা ভাববে যে আমরা এই পুজোর মুখে রাত জেগে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করব, ভিড় নিয়ন্ত্রণ করব, আর আমাদেরকে এইভাবে হেনস্থা হতে হবে, তাহলে আমরা কি করে কাজ করব? তো পুলিশের, এক শ্রেণীর পুলিশের মনোবলকে ব্রেকআপ মানে ভেঙে দেওয়ার জন্য এই ধরনের ঘটনা যথেষ্ট। ওকে নন্দনবাবু, আপনি কি মনে করেন এই মনোবল কতটা ভাঙতে পারে ঠিক উৎসবের মুখে, বিশেষ করে ট্রাফিক পুলিশদের, এবং যারা রাস্তায় থাকেন, গ্রাউন্ডে যারা থাকেন, রোদে ঝড়ে বৃষ্টিতে যারা কাজ করেন তাদের? এই ঘটনার যদি বিচার না হয়, এই ঘটনা যদি, এখানে ভিডিও ফুটেজ ছিল, এখানে দেখা গেছে শুধু একজন নয়, আরো বেশ কয়েকজন ছিল, এভিডেন্সের অভাব নেই, আশপাশে কারা কারা ছিল সবাই আছে, প্লেস অফ অকারেন্স তো পুলিশে জানে কোথায় আছে, এখানে আশপাশের অনেক লোকে দেখেছে, যারা ওখানে বিজনেসম্যান তারাও দেখেছে। এই ঘটনার যদি মানে খুব দ্রুত চার্জশিট, অ্যারেস্ট এবং চার্জশিট যদি না দেওয়া হয়, এবং অ্যারেস্ট করার পরে এদের যদি
রিমান্ডে এনে কারা কিভাবে এত সাহস পেল, কিসের থেকে তারা একটা পোশাক পরিহিত পুলিশ কর্মচারীকে এভাবে প্রকাশ্যে গালিগালাজ খুনের হুমকি দিতে সাহস পেল, সেগুলো রিমান্ডে এনে যদি একটা মেসেজ ছড়িয়ে না দেওয়া যায় তাহলে কিন্তু ট্রাফিক পুলিশের মনোবল কিন্তু ভেঙে যাবে। কড়া অ্যাকশন যদি হয় তাহলে পুলিশ কিন্তু আবার উজ্জীবিত হবে। শুধু ট্রাফিক পুলিশ নয়, এই পুজোতে বিভিন্ন ধরনের শ্রেণীর পুলিশ কর্মচারীরা বিভিন্ন রাস্তাঘাটে ডিউটি করবে। এমন সময় দেখা যায় কোন কোন রাস্তায় একজন, কোন রাস্তায় দুজন, কোন একটা পয়েন্টে হয়তো একজন, সেভাবে ডিউটি করছে না। তো সেখানে যদি এরকম ধরনের ইনসিডেন্ট হয় তাহলে কিন্তু এদের মনোবল ভেঙে যাবে। আর যদি এখন যদি খুব কড়া অ্যাকশন নেওয়া যায়, অর্থাৎ খুব তাড়াতাড়ি অ্যারেস্ট এবং চার্জশিট কোর্টে প্রেরণ করা যায়, আমাদের রিমান্ডে এনে পুলিশ রিমান্ডে এনে যদি এদের জিজ্ঞাসাবাদ করা যায় কিসের থেকে এত সাহস পেয়েছে, কারা এদের পেছনে আছে, কিসের বলে এরা এত বলিয়ান, তাহলে কিন্তু পুলিশের মনোবল আবার ফিরে আসবে। কিন্তু আমি বলছি ওকে শিশিরবাবু, আপনি কি মনে করেন এই যে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে যে সম্পর্কটা, এটাকে কিভাবে ঠিক করা যায়, বিশেষ করে উৎসবের মুখে পুলিশের যে একটা ইমেজ এবং সাধারণ মানুষের মধ্যে, যেটা বলছিলেন আপনি যে পুলিশ মানেই আমাদের মধ্যে ছিল একটা ভয়, বাবা এখানে কোনো ধরনের অপরাধ বা কোনো ধরনের আইন ভাঙার চেষ্টা করব না, কিন্তু আজ দেখা যাচ্ছে পুলিশের সামনে গিয়ে পুলিশকেই মারতে যাচ্ছে, ট্রাফিক পুলিশকেই মারতে যাচ্ছে প্রকাশ্য দিবালোকে। তাহলে এই জায়গাটায় সম্পর্কটা কিভাবে ঠিক হবে এবং উৎসবের মুখে সেটা কি করা, আপনার কি সাজেশন, কি মনে হয়? দেখুন, আমার মানে এটা আইনজীবী হিসেবে নয়, এই সমাজের একজন মানুষ হিসেবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে পুলিশকে সবসময় নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। পুলিশ যদি তার নিরপেক্ষ ভূমিকা পালন করে সমাজদ্রোহীদেরকে, অর্থাৎ সে কালার বিচার না করে, সে যে দলেরই হোক, যে বর্ণের হোক, তাকে যদি মানে সাজা দেওয়ার জন্য চেষ্টা করে, তার বিরুদ্ধে যদি অ্যাকশন নেয়, তাহলে অটোমেটিক্যালি আর যারা রয়েছে, অর্থাৎ একজন ক্রিমিনালের আন্ডারে অনেক থাকে, তো বাকি যারা সাধারণ মানুষ রয়েছে বা যারা সমাজকে আইন ভাঙার কথা চিন্তা করে, তারা অটোমেটিক্যালি নিয়ন্ত্রণ হয়ে যায়। তারা ভাবে যে না, অমুককে সাজা দেওয়া গেছে বা অমুকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া গেছে, সুতরাং আমরাও আইন মেনে চলবো। তো এরকম পুজোর মুখে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে, এই যে যেমন যে ঘটনাটা আমরা এখানে আজকের আলোচনায় যেটা এসছে, সেইখানে যারা যুক্ত তাদের মধ্যে যদি কেউ সেরকম মানে তাদেরকে, যেটা নন্দনবাবু বললেন যে আমরা তো প্রকাশ্যে দেখছি তারা হুমকি দিচ্ছেন, এখন এরা হুমকি দিচ্ছেন কিন্তু এদেরকে ব্যাকগ্রাউন্ড থেকে কারা শেল্টার দিচ্ছেন, আচ্ছা, এরকম এদেরকে যদি আমরা বের করে আনতে পারি, যদি শেল্টার দিয়ে থাকেন কেউ যাদের জন্য তারা সাহস পাচ্ছেন, তাহলে অটোমেটিক্যালি সাধারণ মানুষের কাছে, একটা সাধারণ মানুষ কিংবা যারা আইন ভাঙার কথা ভাবেন তাদের কাছে একটা মেসেজ যাবে যে এরকম পুলিশ, আমরা এরকম অ্যাকশন ঘটনা হলে এরকম এদেরকেও সাজা দিচ্ছে, সুতরাং আমরা তো এই অপরাধ করা থেকে বিরত থাকতে হবে। এবং এটা তখনই অটোমেটিক্যালি শান্তির ক্ষেত্রে অনেকটা ভূমিকা হয়। অসংখ্য ধন্যবাদ শিশিরবাবু আপনাকে আজ আমাদের সঙ্গে থাকার জন্য। নন্দনবাবু, আপনাকেও ধন্যবাদ আজ গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং খুব স্পর্শকাতর বিষয় এটা। এবং আপনি যেটা বললেন যে এই ঘটনায় যদি বিচার না পায় তাহলে নিশ্চয়ই বিশেষ করে নিচু স্তরের যারা কর্মীরা রয়েছেন আরক্ষা প্রশাসনের, পুলিশ থেকে শুরু করে ট্রাফিক পুলিশ অবধি, সবার কাছে হয়তো একটা খারাপ মেসেজ যাবে যে নিচু স্তরের কর্মীদের সঙ্গে রাস্তাঘাটে যা কিছু করা যায়, এবং সেই সব সমাজদ্রোহীরা যারা এই ধরনের আস্ফালনের প্রকাশ ঘটাচ্ছে প্রকাশ্য দিবালোকে, তাদের কাছেও কিন্তু একটা বার্তা যাবে হয়তোবা। তার জন্য পুলিশ কি করে সেদিকে অবশ্যই নজর আমাদের থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আজ ট্রাফিক পুলিশ হোক কিংবা এমনিতে পুলিশ, আরক্ষা প্রশাসনের পুলিশ, কর্তব্য করতে গিয়ে কোনো ভুল করলে বা গাফিলতি করলে তার জন্য অবশ্যই আইন রয়েছে দর্শক বন্ধুরা, কিন্তু একাংশের সাধারণ মানুষের আস্ফালন আর আইন হাতে নেবার প্রবণতা রাজ্যের শান্তি শৃঙ্খলার জন্য মোটেও শুভ নয়। ঘটনায় বাকিদের কবে গ্রেপ্তার করতে পারে পুলিশ তা এখন দেখার, সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।